অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা তৈরিতে আমরা প্রাধান্য দিয়ে আসছি। এর পাশাপাশি দেশের সীমানা পেরিয়ে প্রকৃতি ও জীবনদল বিভিন্ন দেশের প্রকৃতি ও জীববৈচিত্র্যকে তুলে ধরছে। বিশ্বের নানা প্রান্তের প্রকৃতি ও জীববৈচিত্র্য নিয়ে আমাদের বিশেষ আয়োজন অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। হিমালয় কন্যা হিসাবে পরিচিত নেপাল পৃথিবীর অন্যতম সুন্দর একটি দেশ। নান্দনিক প্রকৃতি ও জীববৈচিত্র্যের পাশাপাশি নেপালে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক জায়গা। তাই এসব এলাকা দেখতে প্রতি বছর অসংখ্য পর্যটক নেপালে ভ্রমণ করেন। চলুন দেখে আসি নেপালের প্রকৃতি ও জীববৈচিত্র্য নিয়ে কিছু তথ্য ও চিত্র। আমি যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছি এটা চারিদিকে পাহাড়। নেপালের এই জায়গাটির নাম হলো চিমকেছড়ি এবং ত্রিশুলি নদী বয়ে যাচ্ছে এখান দিয়ে। চিরসবুজ মিশ্র বন এই চারপাশে। নেপালের এই নৈসর্গিক জিনিসগুলো সত্যিই দেখার মতো এবং পাশাপাশি যে ট্যুরিজমকে আকর্ষণ করার জন্য নানাভাবে এই প্রাকৃতিক জিনিসগুলোকে ধরে রাখার চেষ্টা করা হয়েছে এবং বাংলাদেশে আমাদের এই জিনিসটা ফলো করা উচিত। আমাদের যাই আছে তাকে সংরক্ষণ করা এবং তাকে রক্ষা করার ব্যাপারটি কিন্তু আমাদের সবার দায়িত্ব এবং সেটা আমরা করব তখন কিন্তু শুধু আমরা ভালো থাকবো না, পাশাপাশি ট্যুরিজমটাও কিন্তু বাড়বে আমাদের দেশে। তো সব কিছু মিলে এটা কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। সংরক্ষণ, কনজারভেশন যাই বলি না কেন, এটাকে জোরে সোরে এগিয়ে নিয়ে যেতে হবে। আমলতারি বলে জায়গাটি নামটা। আমরা চেতনার ফরেস্টের পাশে যে নারায়ণী রিভার আছে তার পাশ দিয়ে একটি রাস্তা দিয়ে যাচ্ছি। এটা একেবারে এই শহরের একেবারে শেষ মাথায়, চিতওয়ান শহরের। এটা একটি পাথুরে ধুলোর রাস্তা। চিতওয়ান হচ্ছে সমতল ভূমি। আমরা নেপাল মানে বুঝি যে পাহাড়, তো সেইখানে এই চিতওয়ানের জায়গাটি বাংলাদেশের সাথে অনেক মিল আছে এবং এখানে ধান এবং অন্যান্য গাছ, আম গাছ, কাঁঠাল গাছ সবই হয় এখানে। পুরো নেপালের 52% লোক সমতল ভূমিতে থাকে। চিতওয়ানের ফরেস্টের বাউন্ডারি ওয়াল করে দিয়ে দেওয়া হয়েছে যাতে প্রাণীগুলো বেরিয়ে এদিকে না আসতে পারে, পাশাপাশি গ্রামের লোকজনও যাতে সহজে ভেতরে ঢুকতে না পারে। প্রচুর পাখি এই শিমুল গাছে। খুবই উপকারী একটি গাছ এই শিমুল গাছ। আমরা মেঠো পথ দিয়ে ঝাঁকাতে ঝাঁকাতে যাচ্ছি। ডান দিকে চিতওয়ানের প্রবেশ পথ। কারিঙ্গখোলার পাশ দিয়ে যাচ্ছি। এখানে অনেক হাতি দেখা যাচ্ছে, হাতি দিয়ে কাজ করছে বনের লোকজন। এখানে কিছু ঘাস জাতীয় উদ্ভিদ এর আশেপাশে এলাকায় যারা থাকেন তারা নিয়ে যাচ্ছেন বনের ভিতর থেকে। আর আমরা চিতওয়ানের ভেতরে প্রবেশ করেছি। চিতওয়ান একটি বেশ সমৃদ্ধ বন, ঘন বন এবং অনেক প্রজাতির গাছ যেমন আছে, প্রাণীও আছে। এখন প্রাণীর দেখা পাবো কতক্ষণে সেটাই ভাবছি যে কত ভিতরে গেলে পাবো।
আমরা চেতনের ফরেস্টে ঢোকার কিছুক্ষণ পরেই এই পথের পাশে নারায়ণীর রিভারে চকাচকি হাঁস দেখে থামলাম। ঠিক মনে হয় যেন পাতি হাঁস আমাদের দেশে যেভাবে ঘুরে বেড়ায়, এই নারায়ণী রিভারে সেভাবে এরা ঘুরে বেড়াচ্ছে। এখানের যারা আছে লোকজন, এরা কিন্তু কখনো শিকার করে না এই হাঁসগুলোকে, এবং এই জন্যেই কিন্তু নেপালের এই চিতওয়ান ফরেস্টে বন্যপ্রাণী খুব ভালো অবস্থায় আছে। আমরা এখন একটু নেমে দেখব, এদের সংখ্যাটা একটু বোঝার চেষ্টা করব। যে পরিমাণ হাঁস দেখছি এখানে, কম করে হলেও 50-60টা তো হবেই। জিপের থেকে যখন দেখেছিলাম এই চকাচকি হাঁসগুলোকে, তখন কিন্তু মনে হয়েছিল 50-60টা। এখন তো দেখতে পাচ্ছি অলমোস্ট 200-র কাছাকাছি হবে। আমরা যখন উপকূল অথবা হাওর অঞ্চলে যাই এই ধরনের জলচর পাখিগুলো দেখার জন্য, তখন কিন্তু এরা আমাদের দেখলেই উড়ে চলে যায় দূরে। কিন্তু এখানে যেভাবে স্বাচ্ছন্দ্যে এরা ঘুরে বেড়াচ্ছে, তাতে বোঝা যায় এরা একেবারেই নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে এখানে, কারণ কেউ তাদের ডিস্টার্ব করে না, এবং প্রচুর খাবার আছে এখানে। এই নারায়ণী রিভারটি চিতওয়ানের ফরেস্টের পাশ দিয়ে চলে গেছে বহু দূর, এবং এখানে নানা ধরনের জলচর পাখি আসে এই শীতের সময়। বেশ বালি মাটি উপর দিয়ে হেঁটে আবার ফিরে যাচ্ছি ফরেস্টের ভিতরে। এখানে রাইনো বা গন্ডারের বিষটা দেখতে পাচ্ছি, তার মানে রাইনো আনাগোনা আছে এর আশপাশে। দেখে আবার ভিতরে যাই, ভিতরে যেতে যেতে দেখি আর কি পাওয়া যায়। আমরা বোলেরো জিপ দিয়ে চেতওয়ানের ফরেস্টের ভিতর দিয়ে যাচ্ছি, আর চেষ্টা করছি যে বন্যপ্রাণী কোথায় কীরকম দেখা যায়। এখন রাইনো বা গন্ডারের খোঁজে যাচ্ছি, কারণ একটু আগেই রাইনোর বিষটা পেয়েছি, সুতরাং রাইনো কাছাকাছি থাকার একটা সম্ভাবনা আছে। আমরা একটা ওয়াচ টাওয়ারে উঠছি। আসো আসো আসো, রাইনোকে দেখো। এখানে বেশ কয়েকটি গন্ডার বা রাইনো রয়েছে, এবং জলাশয়ে নেমে এইখানে যে উদ্ভিদগুলো আছে সেই উদ্ভিদ খাচ্ছে এবং পানীয় খাচ্ছে। এই জলাশয়টি একসময় নারায়ণী রিভার ছিল, কিন্তু এটা শুকিয়ে গিয়ে এখন একটা জলাধারের মতো হয়ে গেছে।
অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আমি এসেছি চিতওয়ান ন্যাশনাল ফরেস্টে, যেটা নেপালে অবস্থিত, এবং আমার পেছনে বেশ কয়েকটি গন্ডার বা রাইনো দেখতে পাচ্ছি। এই চিতওয়ানের যে বিশাল যে ফরেস্ট, তার মধ্যে প্রায় 700-র মতো গন্ডার আছে, এবং যেটা কিন্তু এই কনজারভেশনের কারণে তাদের এই সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে। এইখানে শুধু গন্ডার নয়, এখানে বেঙ্গল টাইগার এবং হাতি, অন্যান্য প্রাণী সবই কিন্তু খুব ভালো অবস্থায় আছে। মূল কারণই হচ্ছে কনজারভেশন। এই সংরক্ষণটি আমরাও যদি বাংলাদেশে আমরা ভালোভাবে করতে পারি, তাহলে আমাদের দেশে যে প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলো কিন্তু ভালো থাকবে এবং সংখ্যায় বৃদ্ধি পাবে। মোরগ এবং মুরগি ছিল, কিন্তু আমাদের গাড়ির শব্দে ভিতরে চলে গেছে ওরা। একটি ময়ূরকে আমাদের পথে পেলাম, সে ঘুরে ঘুরে খাবার খাচ্ছে এবং এখনও সে পুরোপুরি ভিতরে ঢুকে যায়নি। ও একাই, ওর সঙ্গী দেখছি না কোনো। এদিকে জলাশয়ে গন্ডার, ওইদিকে রাস্তার উপরে ময়ূর, আর আমরা যে জায়গাটিতে আছি এখানে অন্যান্য নানা ধরনের পাখিও দেখতে পাচ্ছি। এখানে হক ডিয়ার বা প্যারা হরিণ দেখা পেলাম। এখানে যে সবুজ ঘাস, এটা খাওয়ার জন্যই সে কিন্তু এসছে এখানে। এবং আমাদের দেশে হক ডিয়ার একেবারেই দেখা যায় না, প্যারা হরিণ যেটাকে বলি আমরা, কিন্তু এখানে ভালো সংখ্যায় আছে এই হক ডিয়ার বা প্যারা হরিণ। এবং চিতওয়ানে সব প্রাণী বলতে গেলে খুব ভালো অবস্থায় আছে এবং খাদ্যেরও অভাব নেই এদের, যার কারণে কিনা এরা বিচরণ করে বেড়াচ্ছে চারিদিকে। আমরা এই বোলেরো জিপে করে সারাদিন ধরে চিতওয়ানের এই ফরেস্টে ঘুরছি। ঘুরতে ঘুরতে নানা প্রাণী পাচ্ছি এবং উদ্ভিদ দেখছি। আর এখানে আবার দুটো রাইনো পেলাম। এই গন্ডারগুলো এখন ঘাস খাচ্ছে, যেই ঘাস খাওয়ার কারণে তাদের কিন্তু শরীর বেশ বড় সড়ো হয় এবং এরা প্রায় 2 টনের মতো হয়। সারাদিনে এরা 80 কেজির মতন খাবার খায়। এই মদন টাকগুলো চিতওয়ান ফরেস্টের পাশেই এইখানে যে লোকালয় রয়েছে তার কাছে এসে কিন্তু খাবার খাচ্ছে। এই ধরনের বড় পাখির বাংলাদেশে খাবারের সংকটের কারণে দিন দিন কিন্তু কমে যাচ্ছে এবং আমরা নিজেরাও ওই জন্য দায়ী। আমরা এদের এমনভাবে ডিস্ট্রাক্ট করি যে এরা সাধারণত লোকালয় তো দূরের কথা, আমাদের
বনাঞ্চলেও ভালো অবস্থা নেই। আমি এখন এসেছি নেপালের লুম্বিনীতে। তীর্থস্থান এবং পর্যটন স্থান হিসাবে নেপালের লুম্বিনী বিশ্বে অন্যতম। গৌতম বুদ্ধ এখানেই জন্মগ্রহণ করেছিলেন এবং 29 বছর বয়সে বোধিলাভ করেছিলেন। লুম্বিনীতে প্রতি বছর বিভিন্ন দেশের অসংখ্য পর্যটক বেড়াতে আসেন। উনিশশো 97 সালে ইউনেস্কো লুম্বিনীকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। গৌতম বুদ্ধকে ঘিরে কিন্তু নানা জিনিস এখানে রয়েছে। লুম্বিনীর এই জায়গাটা যেখানে আমি দাঁড়িয়ে আছি, এটা হলো গৌতম বুদ্ধের জন্মস্থান। আর এই বিল্ডিংটি হচ্ছে সম্রাট অশোকের তৈরি করা সেই রাজপ্রাসাদ। এবং এখানে যে পুকুরটা আমার ঠিক পেছনে দেখছেন, এইখানে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করার পরে ওনার মা এখানে ওনাকে গোসল করিয়েছিলেন। আর আমার পেছনে যে অশোক গাছটি, এই অশোক গাছটিতে গৌতম বুদ্ধ ধ্যান করতেন। এই যে পুকুরটি দেখছেন, এই পুকুরটিতে কিন্তু ধর্মীয় অনুভূতির কারণে এখানে বেশ কিছু কাছিম এবং মাছ আছে, যা সংরক্ষিত হচ্ছে। এবং যদিও এটা খুব একটা ছোট পুকুর, তারপর এখানে বেশ কিছু মাছ ও কাছিম আছে অনেক বছর ধরে। লুম্বিনীর জলাভূমিগুলোতে অনেক সারস পাখির দেখা মিলে। আমরাও অনেক পাখি দেখেছি, সারস পাখি, যেটা কিন্তু বাংলাদেশে দেখার সুযোগই নেই আমাদের। খুব বেশি কিন্তু আমরা দেখতে পাইনি। শুধু কিছু কিছু এলাকায় আমরা অনেক সময় আমাদের সারস পাখিগুলো দেখা যায়, পদ্মার চরের ওদিকে। এখানকার জগদীশপুর জলাধার একটি রামসার সাইট, যা পাখির জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখানে প্রায় 160 প্রজাতির পাখি রয়েছে। আমরা একটু সামনে এগিয়ে যাই, দেখি আর কি কি আছে। এখানে আমার সামনে দুটো সারস পাখি দেখতে পাচ্ছি, খুবই সুন্দর বড় দুটো সারস পাখি। এবং নেপালের এই জায়গাটাতে বেশ অনেক সারস আসে এবং এরা এই ধান ক্ষেত থেকে খাবার খায়। এই লুম্বিনীরই পাশে একটি গ্রামে আমরা আছি এখন, এবং এখানে যে ফরেস্ট আছে এবং এখানে যে নদী এবং ওয়েটল্যান্ড আছে, জলাশয়, যার কারণে এই সারসগুলো এখানে বেশ ভালো একটি সংখ্যায় আছে। নেপালের সব মিলিয়ে হয়তো 500টি সারস আছে, কিন্তু মূল সারসের যে বাসস্থান সেটা এখানে এই লুম্বিনীতে। এখানে প্রায় 300টির বেশি সারস আছে এই লুম্বিনী অঞ্চলে। এই সারস পাখি একসময় বাংলাদেশে ছিল বহু আগে, কিন্তু সেটাও আমাদের প্রকৃতির থেকে হারিয়ে গেছে। কিন্তু এখানে নেপালে এখনও টিকে আছে এরা, যার কারণে এই সারসকে সবাই কিন্তু চেষ্টা করছে বাঁচিয়ে রাখতে, এদের বংশবৃদ্ধি করতে।
আর সবই কিন্তু সম্ভব হয়েছে এখানে মানুষজন ডিস্টার্ব করে না, পাশাপাশি এখানে যে সংরক্ষণ যে ব্যবস্থা সেটাও কিন্তু খুব দেখার মতো। বাংলাদেশে আমাদের যেটুকুই বন আছে অথবা যেই ধরনের জীববৈচিত্র্য আছে তা রক্ষা করার জন্য কিন্তু আমাদের সবাইকে আসলে এগিয়ে আসতে হবে, যাতে আমরা সব হারিয়ে না ফেলি। দর্শক মণ্ডলী, আমরা এখন দেখলাম নেপালের কিছু দর্শনীয় এলাকা এবং সেখানকার প্রকৃতি। শান্তিপ্রিয় দেশ নেপালের মতো আমাদের বাংলাদেশও বৈচিত্র্যময় প্রকৃতির দেশ। তাই আমাদের দেশের প্রকৃতিকে সুন্দর রাখার দায়িত্ব নিতে হবে আমাদের সবাইকে। তবেই ভালো থাকবে বাংলাদেশ, ভালো থাকবে ভবিষ্যৎ প্রজন্ম। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।